রমেশ রোজকার মতো তার স্ত্রীর মুখ দেখে রোজ অফিসে চলে যায়। অফিস টাইম 10টার সময়। তার স্ত্রী ব্যালকনি দিয়ে তাকে হাতছানি দিয়ে শুভেচ্ছা দেয়। শুভেচ্ছা দেওয়ার পরে তারপরেই রমেশ রওনা দেয় বা তার অফিসের দিকে। রমেশের সাথ খুলে কেউ নেই। রমেশ আর তার স্ত্রী সুতপা দুজনেই পরিবার খুব তার পাশে আরো একজন, তার নাম সুরেশ। সুরেশ তাকে তার ভাইয়ের মতো দেখত। রমেশ যখনই ঘরে থাকতো না তখন সুরেশকে বলত যে ভাই, তোর বৌদি তো বাড়িতে একা আছে, তোর বৌদি যদি কোনো কিছু লাগে একটু দেখবি। রমেশও মাথা হেলিয়ে নাড়িয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই বলতো। তো এরকমই সুখে জীবনযাপন চলছিল। রমেশের অফিস ছেড়ে আসতে খুব রাত হয়ে যায়, প্রায় 9টা-10টা বেজে যায়। আবার মাঝে মাঝে রমেশের যদি খুব কাজ থাকে, রমেশ বাড়িতে আসে তখন ফোন করে দেয় রমেশ তার স্ত্রীকে। এই করতে করতে সুন্দরভাবে তাদের জীবনযাপন চলছিল। রমেশ বর্ষাকাল করছে, এই সময় রমেশ সেই দেখে রমেশ ফোন করে দেয় যে আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় আজকে আমি যেতে পারবো না, তুমি একটু ভালোভাবে দরজা শুয়ে পড়ো প্লিজ, তাড়াতাড়ি খেয়ে নিও। সেদিনে রমেশের কি হলো, মনে হলো যে না, ও তো একা আছে, ছোটটা ঘর বাড়িতে আছে, আমি বলছি একটু কষ্ট করে। রমেশ তার গাড়ি নিয়ে আসছিল, রাস্তায় ঝমঝম ঝমঝম করে জল পড়ছে। তখন রাত, রমেশের গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। বিশাল বড় একটা অশ্বত্থ গাছ ছিল, মাঝে মাঝে বিদ্যুৎও পড়ছিল। অশ্বত্থ গাছটা খুব ভয়ঙ্কর, রমেশেরও ভয় লেগেছে। রমেশ রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রমেশ তারপরে আস্তে করে গাড়ি থেকে থামে, গাড়ি থেকে নেমে দেখে যে গাড়িটা কেন বন্ধ হয়েছে, দেখে যে একটু ময়লা, তেল পাম্পে ময়লা জমেছিল। সেটা রমেশ একটু ফুঁক দিয়ে পরিষ্কার করে আবার গাড়িটা স্টার্ট দিতে গাড়িটা চালু হয়ে গেল। যখনই রমেশ তেল পাম্পে ফুঁক দিচ্ছিল, সেই সময় রমেশের গাটা কেমন হলো। রমেশের মনে হলো যেন কে তাকে দেখছে, এরকম মনে হচ্ছিল রমেশের। তারপরে রমেশ নিজেকে সামনে দিয়ে ওটা আর কিছু নেই, তাই তার গাটা ছমছম করছে। তারপর বাড়ির দিকে রমেশের বাড়ির গেট তো বন্ধ। রমেশের কাছে একটা চাবি ছিল। রমেশ গাড়িটা পাশের বাড়িতে, পাশে তার একটা গাড়ির জন্য আলাদা হালকা ছোট একটা বাড়ি করেছিল, সেই বাড়িতে রেখে দিয়ে ঘরে ঢুকলো। নিজের কাছে তার মেন চাবিটাও ছিল। খুব আনন্দে তার বাড়ির দিকে ঢুকলো এবং তার
রমেশ তার রুমে ঢুকতে যাবে, দরজার কাছে গিয়ে হতভম্ব, দেখে দরজাটা আলগা, ঘরের ভিতরে লাইট জ্বলছে এবং সেখানে একজন পুরুষ মানুষ এবং তার স্ত্রীর কণ্ঠা রমেশ শুনতে পেল। রমেশ তার নিজের বাড়িতে এরকম কণ্ঠা শুনে রমেশ হতভম্ব হয়ে গিয়ে এক সাইড হয়ে আস্তে করে গিয়ে কান পেতে শুনতে লাগলো। তখন রমেশ শুনছে তার স্ত্রী আর তার পাশের বাড়ির সুরেশের কানের কথাবার্তা। সুরেশ বলছে, বৌদি আজ যদি দাদা এসে বলে? সুতপা বলছে, না না, তোমার দাদা আজ আসবে না, বৃষ্টি পড়েছে, সে আমাকে একটু আগে ফোন করেছিল, আসবে না বলছে। এই বলে দুজনে খুব হাসাহাসি এবং সেই সঙ্গে সঙ্গে সে শুনতে পেল দুজনের আলাপ বিলাপের শব্দ এবং তাদের ধীরে ধীরে সেই আলাপ বিলাপ দৈহিক মিলনের দিকে চলে গেল। সেই শব্দ রমেশের কানে যেতে রমেশ কষ্টে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে নিজের উপরে ছি করে, নিজের উপরে ঘৃণা বোধ করে সে রুম থেকে এমনি বেরিয়ে আসতে যাবে, হঠাৎ একটা শব্দ হলো। রমেশ হতভম্ব, রমেশ নিজেকে দেখছে, এটা কি করে হয়? রমেশ নিজেকে দেখছে, নিজে শুয়ে পড়েছে। রমেশ কিছু বুঝতেই পারল না। তারপরে দেখলো সুরেশ তার দেহটাকে ধরে নিয়ে যাচ্ছে। সুতপা বলছে, এ কী করলি? তুমি এমনভাবে মারলে কেন? তো মরে যাবে। সুরেশ বললো, আমি তেমনভাবে মেরেছি যে মরে যাবে। সুতপা বললো, ভালো করে দেখো বেঁচে আছে কিনা। এইসব কার্যকলাপ সুরেশ কিন্তু করছে, আর রমেশ কিন্তু ঠিক দেখতে পাচ্ছে। রমেশ দেখছে যে তার স্ত্রী ওর পুরুষের সঙ্গে তাকে তার দেহটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। রমেশের আর কিছু করবার নেই, রমেশ শুধু দেখতে পায়। রমেশ তাদেরকে গিয়ে সুরেশকে কলার ধরতে চাচ্ছে, কিন্তু কলার তবু ছুতে পারছে না। সুতোবার বলতে যাচ্ছে কি, তারা কেউ সুরেশ সুতোবার কেউ তার কথা শুনছে না, শুনতে পাচ্ছেও না। রমেশ বললে, কি হলো? রমেশ খুবই কষ্ট পেল, দেখলো যে তার দেহটাকে সুরেশ আর সুতপা মিলে দুজনে মিলে তাদের পিছনভাবে একটা গর্ত খুলে নির্মমভাবে পুঁতে দিল এবং দুজনে অর্থ হাসিতে হাসতে লাগলো। সুরেশ সুতপাকে বলছে, এতদিনই আমার আশা পূরণ হয়েছে, নিজের লাগে করে নিয়েছি তো? সুতপা হ্যাঁ বলল। বলে, ঠিক আছে, এবার তুমি ছড়িয়ে দাও যে রমেশের অন্য স্ত্রীর সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সে পালিয়ে গেছে আর তাকে ছেড়ে। রমেশ নিজের এই পরিস্থিতি দেখছে আর নিজে কাঁদছে। কী করবে রমেশ? কাঁদতে কাঁদতে রমেশ রাস্তায় বেরিয়ে গেল। সে এখন কাউকে কিছু না বলতে পারে, না কাউকে খেতে পারে, না কোনো কিছু করতে পারে। সে এখন রমেশ রাস্তায় গিয়ে হা হা করে কাঁদছে। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা চ্যাংলা ছেলে। সেই চ্যাংলা ছেলেটা বাইক নিয়ে ধীরে ধীরে যাচ্ছিল। ছেলেটা খুব সুন্দরও দেখতে, ছেলেটা অল্প বয়স, যেমন তার দেহের গঠন। সে রমেশকে দেখে বলল, কি হলো দাদা, আপনি ভিজছেন কেন, কাঁদছেন কেন? রমেশ চকমকিয়ে
ছেলেটা আমার দিকেই দেখছে। ছেলেটা কিন্তু আসলে জানে না যে রমেশ মৃত, আর হাত কাটা বসে বসে কাঁদছে। ততক্ষণে রমেশ তো বুঝতে পেরে যে সে মরে গেছে, তার অতৃপ্ত আত্মা এখনো বেঁচে আছে। রমেশ ছেলেটিকে বলল, ভাই তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। তখন রমেশ কথা শুনে ছেলেটি বলল, ঠিক আছে, কিছু মনে করবো না, বলো। ভয়ও পাচ্ছিল, উৎসাহের সঙ্গে ছেলেটি বলল, ঠিক আছে, কিছু মনে করবেন না, আপনি বলুন, কোনো চিন্তা বোধ করবেন না, কিছু মনেও রাখবেন না, আপনি বলুন আপনাকে আমি কী সহায়তা করতে পারি। তারপরেই সেই ছেলেটি আর রমেশ দুজনে মিলে যুক্তি করলো। যুক্তি করার পরের দিন ছেলেটি দুধওয়ালার ছদ্মবেশে সুতোবার বাড়িতে গেল। সুতোবার বাড়িতে গিয়ে দুধ নেওয়ার জন্য তাকে জোর করলো। সুতোবার ছেলেটির সুন্দর গঠন সৌন্দর্য দেখে ছেলেটির প্রেমে পড়ে গেল। ছেলেটিও তেমন সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে সুতোবার সঙ্গে। সুতোবার দিকে এমনভাবে তাকালো যে সুতোবা বুঝতে পারলো যে ছেলেটি আসলে তার মতো। সে নিজেদের সামনে ছেলেটিকে ভালো করে নজর করলো। নজর করার পর ছেলেটিকে বলল, আচ্ছা তুমি রোজ আমাকে দুধ দিতে এসো, তোমার দুধ আমি দেবো। এই বলে বেশ কয়েকদিন চললো এবং ছেলেটির সঙ্গে খুব সুন্দরভাবে কথাবার্তা, বন্ধু, এমনকি তাদের ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেল। রোজ রাতে সুতোবার সঙ্গে ছেলেটির কথা হয়। বেশ কয়েকদিন চলল। চলতে চলতে হঠাৎ ছেলেটির সঙ্গে তোমার তো স্বামী নেই, আর তুমি কি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও? সুতপা তো ওই অপেক্ষায় ছিল কবে বলবে। সুতপাও রাজি হয়ে যায়। তারপরে একদিন সুতপা এবং ছেলেটি খুব রাত্রে ঘুমিয়েছিল এবং সুতপা সুরেশকে বলে দেয় যে তুমি আজ এসো না, আজ আমার একজন বান্ধবী আমার বাড়িতে আসবে। এই বলে সুরেশকে আসতে মানা করে। সেই ছেলেটি তার বাড়িতে আসে এবং দুজন রাতে আনন্দ করে খাওয়া দাওয়া সুন্দরভাবে করে এবং দুজনে দরজা বন্ধ করে দুজন স্বামী স্ত্রী যা করে তারা সেইভাবে সহবাসে লিপ্ত হলো। সুরেশ প্রচুর চালাক ছিল। সে কি করেছিল, আগে থেকেই তার রুমে একটা ফোন রেকর্ডিং অবস্থায় রেখে দিয়েছিল। তারপরে সুরেশ তাদের বাড়িতে আসে এবং সেই ফোনটি নিয়ে সমস্ত তাদের কার্যকলাপ শুনে থাকে। এরপরে ঠিক দুদিন পরে আবার সুতোবার আগে বলে যে আজকের আমার আর এক বান্ধবী আসবে, তুমি আগে এসো। সুরেশ বুঝতে পারে। সুরেশ আগে থেকে তাদের বাড়ির মধ্যে ঢুকে ওই ছেলেটি আসে। আসার পরে তাদের লিখে আড়ালে দেখে তাদের সে গল্প, তারা কীভাবে গল্প করছে, কত সুন্দরভাবে যেমনভাবে সুরেশ আর সুতপা করতো তেমন সুরেশের ভীষণ রাগ করে। সুরেশ একটা লোহা রড নিয়ে প্রচণ্ড রাগে ছেলেটার মাথায়
যেভাবে রমেশকে মেরেছিল ছেলেটার মাথায় সেভাবে মারতে যায়, এমন সময় অজ্ঞানে চলে আসে এবং সুতপা সঙ্গে সঙ্গে মরে যায়। সেই সাথে সাথে সুতপা মরে যাওয়ার সাথে সাথে ছেলেটিকে সে মারতে যায়, এমন সময় ছেলেটি ঘুরে ছুটে দরজা দিয়ে বাড়িয়ে যেতে যাবে, ছেলেটির পায়ে আঘাত লাগে এবং ছেলেটি পড়ে যায়। সুরেশ যে লোহার ডান্ডাটা ছেলেটির দিকে ছুঁড়ে মারছিল, সেই লোহার ডান্ডাটা হাতে ছেলেটি লোহার ডান্ডাটা হাতে নেয়, হাতে নিয়ে বলে, দেখো তো এইভাবেই তুমি সুরেশকে মেরেছিলে না? সুতপা তো তার পাপের শাস্তি পেয়ে গেছে, এবার তোমার পালা। তখন সুরেশ বলল, তুমি কী করে জানলে? বলে, আমি কী করে জানলাম? তখন ছেলেটির মধ্যে রমেশের আত্মা চলে আসে এবং রমেশ তাকে বলে, আমি তোকে আমার ভাইয়ের মতো ভেবেছিলাম, খুব ভালোবাসতাম, তুই আমার সঙ্গে এরকম প্রতারণা করলি, তুই আর আমার স্ত্রী মিলে আমাকে মেরে দিলি, তোদের শেষ পরিণামও আমার মতো হবে। এই বলে রমেশ যেমনভাবে মরেছিল তেমনভাবে সুরেশের মাথায়ও আঘাত করলে সুরেশকে তুমি মারা গেল। সেই সঙ্গে সঙ্গে রমেশ ছেলেটির দেহ ছেড়ে দিয়ে ছেলেটিকে বলে, তুমি চলে যাও, তুমি যা আমার উপকার করেছো, এই উপকারের জন্য আমি আর কোনোদিন ভুলব না। এইভাবে এই কাহিনীটির সমাপ্তি ঘটল। যাদের যাদের কাহিনীটি শুনতে ভালো লেগেছে